জোড়াতালির বগি দিয়ে চলছে রেলওয়ে, অর্ধেকেরই মেয়াদ নেই, 650 নতুন কোচ আনার উদ্যোগ। দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন হাসপাতাল, মানতে হবে 3 শর্ত। আওয়ামী লীগ আমলের 32 ডিসিকে বাধ্যতামূলক অবসর, একরাম হত্যায় ব্রিগেডিয়ার মিফতা সেনা হেফাজতে। ফিলিং স্টেশনে গ্যাসের জন্য হাহাকার, 10 থেকে 15 দিনের মধ্যে সংকট কেটে যাবার আশা সরকারের। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 7টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি আমি মূর্ছনা ঐশী। দেশে একের পর এক নতুন রেলপথ চালু হচ্ছে, তবে যাত্রী সেবা ব্যাহত হচ্ছে বগির তীব্র সংকটে। পর্যাপ্ত কোচ না থাকায় চাহিদা মতো ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। যা চলছে তার বেশিরভাগেরই মেয়াদোত্তীর্ণ কোচ। সংকট মেটাতে 650-র বেশি নতুন কোচ আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম চালানে আগস্টের শুরুতেই ভারত থেকে আসছে অত্যাধুনিক 20টি ব্রডগেজ কোচ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোমিনুল ইসলাম মোমেন। আয়ুষ্কাল শেষ হওয়ায় জরাজীর্ণ এসব বগির কোনোটি মেরামতের অপেক্ষায়, কোনোটি অচল প্রায়। কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কোচগুলোতে তাই ভবঘুরের ঠাঁই। দেশজুড়ে নিরাপদ রেলওয়ের দুর্ভোগের বড় কারণ এই মেয়াদ উত্তীর্ণ বগি। জোড়াতালি দিয়ে যেগুলো চালিয়ে নেওয়া হচ্ছে সেগুলোর ভেতরের অবস্থাও নাজুক। মিটার গেজ বগির বেশিরভাগ ফ্যান নষ্ট, অর্ধেক বাতি চলে না। ওয়াশরুমের অবস্থা আরও করুন। ব্রডগেজ কোচের মান নিয়েও আছে প্রশ্ন। ওয়াশরুমে ওয়াশ হয়ই না, ওয়াশরুমের পানি পাওয়া যায় না। এই যে টেনেলটার মধ্যে ওয়াশ মানে প্রচুর দুর্গন্ধ হয়। যাত্রী কিন্তু অতিরিক্ত চাপ, এই পরিমাণ বগি কিন্তু আমরা পাচ্ছি না। আমার মনে হচ্ছে আপনি যখন ট্রেনে ভ্রমণ করবেন দেখবেন যে এই স্নিগ্ধা কোচগুলা বা অন্যান্য নর্মাল কোচগুলা যাত্রীতে একদম বোঝায়। রেলওয়ের তথ্য অনুযায়ী এখন বহরে মোট বগি রয়েছে 1838টি। এর 1267টি মিটার গেজ আর 571টি ব্রডগেজ, যার 50%-এরই মেয়াদ শেষ। 30% চলে জোড়াতালিতে, ভালো মাত্র 20%। ইতোমধ্যে কিছু নতুন নতুন ট্রাক সংযোজিত হয়েছে, সেখানে আরও নতুন ট্রেন চালানো প্রয়োজন, কিন্তু আমাদের গ্যারেজ এবং লোকোমোটিভের সংকট আছে। সেই কারণে আমরা সেই সকল জায়গায় নতুন ট্রেনও চালাতে পারছি না। এই জীর্ণ দশা কাটাতে ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ এবছরই আসার কথা, যার প্রথম বৃষ্টি আসছে অগাস্টে। বাংলাদেশ সরকার ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ভারতীয় প্রতিষ্ঠান RIETS এর সাথে 1704 কোটি টাকার চুক্তি হয়েছে। এসব কোচ হবে স্টেইনলেস স্টিলের এবং দ্রুতগতি সম্পন্ন এসি আর স্বয়ংক্রিয় এয়ার ব্রেক পদ্ধতির। অবকাঠামো নির্মাণের যথেষ্ট প্রতিযোগিতা ছিল। এগুলিতে যে নতুন ট্রেন লাগবে সেই পরিকল্পনাটি আমরা আগে থেকে হয়তো প্রণয়ন করে নাই। যদি প্রণয়ন করতাম এখন আমাদের অনেক রোলিং স্টক আসতো। খুবই অবাক করা বিষয় যে এই মুহূর্তেও আমার কেবলমাত্র 2টি প্রকল্প পাইপলাইনে আছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 4900 কোটি টাকার বেশি ব্যয়ে আরও 200টি মিটার গেজ কোচ আমদানির পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায়। আর কোরিয়ার অর্থায়নে 260টি ব্রডগেজ কোচ সংগ্রহে 3970 কোটি টাকার ঋণ নিশ্চিত হয়েছে, যা অনুমোদনের অপেক্ষায়। আপৎকালীন সময়ে এটা দ্রুত পদক্ষেপ হিসাবে কিন্তু আমরা আমদানি করছি। যেহেতু রেল আমি এক্সপ্যান্ড করলাম, আমি যাত্রী পরিবহন করতে পারছি না, আমি পণ্য পরিবহন করতে পারছি না, তাহলে এই যোগানটা তো আমাকে দিতে হবে। তবে এই আপৎকালীন সময় যেন আবার সারা জীবন আপৎকালীন না থাকে। জানা গেছে বর্তমানে দেশে কাগজে কলমে 280টি যাত্রীবাহী ট্রেন থাকলেও কোচ ও ইঞ্জিন সংকটে 70টিরও বেশি ট্রেন বন্ধ। রেলের তথ্য বলছে দেশের প্রায় সব রুটে মেয়াদ উত্তীর্ণ বগির তীব্র সংকট কাটাতে নতুন অন্তত 1,500 কোচ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে কেবল বিদেশ থেকে কোচ কিনে এনে এই সংকট কাটবে না। প্রয়োজন নিজস্ব ওয়ার্কশপের সক্ষমতা বাড়িয়ে নিরবিচ্ছিন্ন ট্রেন চলাচল স্বাভাবিক করতে পারলে দেশের ট্রেন বা রেল হবে লাভজনক। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।
দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, তবে জুড়ে দেওয়া হয়েছে 3 শর্ত। কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। লাইসেন্স ফেরত পাওয়ায় এখন থেকে ফের চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে হাসপাতালটি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সব শর্ত মেনে চলার কথা জানায় আদ্দিন কর্তৃপক্ষ। গত 27 মে সকাল 6টা থেকে 9টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে 6 নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 11 জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ হাসপাতাল পরিচালনার সব শর্ত মেনে চলার কথা বলে আসছিল আদ্দিন কর্তৃপক্ষ। বন্ধের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে সরব ছিল রাজনীতির মাঠও। 46 দিন বন্ধ রাখার পর আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। জুড়ে দেয়া হয় 3 শর্ত। শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগ দিতে হবে হাসপাতালটিকে। আর কোনো রকম শর্ত ভঙ্গ হলে ফের লাইসেন্স বাতিল করবে সরকার। আইন অনুযায়ী 30 দিনের ভিতরে আপিল দায়ের করা হয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আপিলকে পুনর্বিবেচনা করা হয়েছে। পুনর্বিবেচনা করে আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় প্রদান করা হয়েছে। অর্থাৎ যে লাইসেন্সটি বাতিল করা হয়েছিল সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করা হয়েছে। ফলে আজ থেকে আদ্দিন হাসপাতাল কাজ করতে আর কোনো আইনি বাধা থাকলো না। লাইসেন্স ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সরকারকে ধন্যবাদ জানায়। একই সাথে লাইসেন্সের শর্ত মেনে চলারও অঙ্গীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা আসলে উল্লেখ করার মতো। 6 শিশুর পরিবারকে এরই মধ্যে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে আদ্দিন হাসপাতাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক ডিসি হিসেবে দায়িত্ব পালনকারী 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে তাদের অবসরের আদেশ দেয়। সরকারি চাকরি আইনের 45 ধারার আওতায় চাকরির 25 বছর পূর্ণ হওয়ায় তাদের অবসর দেওয়া হয়েছে। বর্তমানে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি হিসেবে কর্মরত ছিলেন। সরকারি চাকরি আইনের 45 ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার চাকরির বয়স 25 বছর পূর্ণ হলেই সরকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাধ্যতামূলক অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী অবসর সংক্রান্ত সব সুবিধা পাবেন। কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হকের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব 7 অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসে স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে ঢাকা সেনানিবাসে AA&QMG শাখার তত্ত্বাবধানে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। সুন্দর দেশ গড়তে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। সেই সাথে প্রাণ প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ এবং পশু পাখির প্রতি যত্নবান হতে উদ্বুদ্ধ করেন। আশ্বাস দেন শিশুদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার। কোমলমতি শিক্ষার্থীদের সংস্কৃতি বিকাশের অন্যতম সূতিকাগার নতুন করি। ক্রীড়াক্ষেত্রে শিশুদের প্রতিভা অন্বেষণে নতুন উদ্যোগ 2 মাসব্যাপী নতুন করি স্পোর্টস। দেশের 10টি অঞ্চলের প্রায় 1700 ক্রীড়াবিদ কর্মকর্তাদের অংশগ্রহণে জুলাইয়ে মাঠে গড়ায় জাতীয় পর্বের খেলা। সোমবার আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের 2 ফাইনাল এবং 2টি 100 মিটার স্প্রিন্টের ফাইনাল।
বিকাল 4টায় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্যালারিতে বসে থাকা শিশু কিশোরদের অভিবাদন জানান সরকার প্রধান। পরে মাঠে বসে খেলা দেখেন তারেক রহমান। উপভোগ করেন প্রামাণ্য চিত্র প্রদর্শন, নতুন করে স্পোর্টসের থিম সং এর সঙ্গে শিশু কিশোরদের নৃত্য পরিবেশনা। নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। স্বপ্নের বাংলাদেশ গড়তে তাদের সহযোগিতা চান সরকার প্রধান। তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। যে পেশায় নিয়োজিত হতে চায় সরকার তাদের সহযোগিতা করবে জানিয়ে প্রত্যাশা করেন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও ভালো করবে এই শিশু কিশোররা। তোমরা যে পড়ালেখা করতে চাইবে, সরকার থেকে আমরা তার ব্যবস্থা করব যাতে সে ভালো করে পড়ালেখা করতে পারে। তোমরা যে গান গাইতে চাইবে, যে ছবি আঁকতে চাইবে, যে খেলাধুলা করতে চাইবে, আমরা সব রকম তোমাদেরকে সহযোগিতা করার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে, বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে। বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। সিলেট দিয়ে শুরু, ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব নতুন করে স্পোর্টসের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠেছে দেশের ভবিষ্যৎ তারকা তৈরির গুরুত্বপূর্ণ মঞ্চ। আয়োজকরা বলছেন, খেলোয়াড়দের মাঠমুখী করা এবং প্রতিযোগিতামূলক প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। শাহনিয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। কিছুতেই কাটছে না গ্যাসের সংকট, উল্টো বেড়েছে ভোগান্তি। দিনভর অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো গ্যাস। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যে কেটে যাবে সংকট। এরই মধ্যে শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল মেরামতের কাজ। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন এখন নিত্যদিনের চিত্র। অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, তবুও মিলছে না গ্যাস। এই সংকটে বেশি ভোগান্তিতে সিএনজি চালকরা। টিপ কমে গেছে, এটা তো আর মালিক বুঝবো না। মালিকের এক কথায় চালালে চালাও, না চালালে সাবিত হয়ে যাবো। যেদিন দেখুন যে আমি গ্যাস পাবো না, মানে আমার নজলের গোড়ায় গেছি, বলছে যে লাইনে গ্যাস নাই, ওই দিন মনে করেন যে জমা উঠাইতে কষ্ট হয়ে যাবে। গ্যাস সংকটের একই চিত্র রাজধানীর সব ফিলিং স্টেশনে। যেসব পাম্পে কিছুটা সরবরাহ আছে, সেখানেও পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এত কম বারে গ্যাসের মেশিন চালাতে গিয়ে ইতিমধ্যে আমাদের কম্প্রেসারের প্রবলেম হয়েছে, এখন আমাদের কম্প্রেসারই বন্ধ। এই অবস্থায় বেশি বিপাকে পড়েছে গ্যাস চালিত যানবাহন। ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নিচ্ছেন চালকরা। 6 দিন ধরে ঝামেলা চলতে আছে, সেদিন 400 টাকার গ্যাস লইছি, হাওয়া ঢোকে, গ্যাস ভালো প্রেসার পায় না। ওই গ্যাসের জন্য ভাড়া মারতে পারতেছি না, তো যাই 2-4টা মারতে পারতেছি, এই জন্য আমরা বাড়তি ভাড়া নিতেছি আর কি, কিছু করার। জ্বালানি মন্ত্রীর আশা 10 থেকে 15 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। You know, accident is accident, and this FSRY in the middle of the sea, it will take another 10 days, 15 days to come back in operation. Then where the life for the gas will be a little bit easy. এলএনজি নিয়ে আরও 2টি কার্গো দেশে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনই গ্যাস খালাস করা যাচ্ছে না। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। 24 জুলাইয়ে ঝরে যাওয়া একটি ফুল, শহীদ শাফিউদ্দিন আহমেদ আহনাফ। বড় ভাইয়ের মৃত্যুর খবর সেদিন দুমড়ে মুচড়ে দিয়েছিল ছোট ভাই আরফিনের হৃদয়কে। 2 বছর পরও তাই ভাইয়ের রেখে যাওয়া গিটারটাই খুঁজে ফেরেন শৈশবের খেলার সাথীকে। আর বাড়ির বড় ছেলেকে হারিয়ে এখনও শূন্যতায় বিভোর পরিবারটি। ঘরের মুকুট হারানোর দুঃসহ সেই স্মৃতির কথা তুলে ধরেছেন মোহাম্মদ শফিক। ক্যামেরায় ছিলেন স্বাধীন হোসেন। নিচে নামার পর দেখে আমার ভাইয়া কাপড়ে কাপড় পরে আছে লাশখানির ভিতরে। জুলাই আন্দোলনে বড় ভাই আহনাফকে হারানোর পর আরভিনের এই কথাগুলো ছুঁয়ে যায় বিবেকবান মানুষের হৃদয়। দুবছর পর আরভিনের সঙ্গী ভাই আহনাফের রেখে যাওয়া গিটারটা মাঝে মধ্যে যেখানে সুর তোলেন বড় ভাইয়ের
পছন্দের গানের। একসাথে গান করতাম, বাসার ভিতরে করতাম, কখনো ছাদে করতাম, কখন কাজিনরা আসতো, একসাথে করতাম গান। 24-এর 4 আগস্ট মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শাফিক উদ্দিন আহমেদ আহনাফ, যে ছিল আরভিনের খেলার সঙ্গী, বন্ধু, ভাই, সবকিছু। আদরের আহনাফের স্মৃতিগুলো আগলে ধরে বেঁচে আছেন মা জারতাস পারভিন। 2 বছর পেরিয়ে গেলেও ঘরের প্রতিটি কোণে অনুভব করেন বড় ছেলের উপস্থিতি। ও যে নাই, ওর প্রভাবটা আমাদের সবার মধ্যেই মানে খুব কষ্টকর হয় যে ও এটা কেউ চিন্তা করে না যে ও নাই। মানে আমাদের ফ্যামিলিতে কেউ এটা মানে ভাবতে চায় না যে আহনাফ আমাদের মাঝে নাই। আহনাফকে হারানোর 2 বছরে কিছুটা ধাতস্থ হয়েছেন বাবা নাসির উদ্দিন। তবুও ছেলের তৈরি দেয়াল ঘড়িটাই মাঝে মধ্যেই আটকে যায় সময়। পুরো কমপ্লিট করতে পারিনি। তা ওর মাকে আমি যখন বললাম যে এটা আমি লাগাই দিই, আমার মা আমাকে আর লাগাইতে দেয়, বলে না, আহনাফের স্মৃতি আহনাফ যেভাবে করে গেছে ওভাবেই থাক, ওভাবেই জিনিসটা এখন রয়ে গেছে। জীবনের কত শত না পাওয়ার মাঝেও প্রতি জুমায় ছেলেকে নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যান বাবা, যেখানে নিজ হাতে শুইয়ে দিয়েছেন বুকের মানিককে। প্রাণ ভরে দোয়া করার পর ছেলের কবরের মাটির স্পর্শে শান্ত করেন ক্ষত বিক্ষত পিতৃ হৃদয়কে। আর পেছনে পড়ে থাকে আরভিনের অব্যক্ত অভিমান, কখনো যে আর পাওয়া হবে না বড় ভাইকে। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।